নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন আকাশ চন্দর লেখা ডিঙ্কিদার ডায়েরি থেকে প্রথম গল্প ভিন গ্রহীর মুখোমুখি। আজ গল্প পাঠে রয়েছে ইভান, বরেন, রক্তিম, সৌভিক এবং সমৃদ্ধি। আবহ অভিষেক পিশাচ পাটোয়ারি এবং গল্পের সূত্রধার আমি তমাল। পরিচালনায় টিম এসো গল্প করি। গল্প শুরুর আগে একটাই রিকোয়েস্ট করব, এইরকমই গল্প শোনার জন্য এসো গল্প করি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে ভিন গ্রহীর মুখোমুখি। মাধ্যমিক শেষ, এবার আমার লম্বা ছুটি। গত বছর ধরে কোভিড নিয়ে যে প্যান্ডেমিক হলো, বাপরে বাপ, বাড়ি থেকে কোথাও বেরোতেই পারিনি। আগে থেকে ঠিক করে রেখেছিলাম পরীক্ষা শেষ হবে আর আমি চম্পট দেব ডিঙ্কিদার বাড়ি। যেমন ভাবা তেমন কাজ। পরীক্ষা শেষের পরের দিনই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পাড়ি দিলাম ডিঙ্কিদার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে দেখি ব্যাড লাক এখানেও আমার পিছন ছাড়েনি। ডিঙ্কিদার বাড়ি পৌঁছে ওর চাকর হরিদার থেকে জানতে পারলাম ডিঙ্কিদার দিন তিনেকের জন্য লন্ডন গিয়েছে। ফোনে দাদার সাথে কথা হলো। বলল, হ্যাঁ রে, বলছি শোন না, একটা কনফারেন্সে আছি আমি। তুই জাস্ট 2-3 দিন তো একটু ম্যানেজ করে নে না প্লিজ। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। রকেট তো রইল, ওর সঙ্গে খেল। না হলে এক কাজ কর, আমার লাইব্রেরিতে অনেক বই আছে, সেখান থেকে সেগুলো নিয়ে পড়তে পারিস। তবে হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, আমার ল্যাবরেটরিতে কিন্তু ভুলেও ঢুকবি না, বুঝলি? রকেট হলো ডিঙ্কিদার প্রিয় জার্মান শেফার্ড কুকুর। আমি সব কথায় ওই হুঁ হ্যাঁ গোছের উত্তর দিয়ে ফোনটা রেখে দিলাম। কি আর করা যাবে, সময় কাটানোর জন্য বই পড়াটাই শ্রেয় মনে হলো। কাহা তো কাক রকেটের সঙ্গে খেলা যায়। এখানে যারা জানেন না ডিঙ্কিদা কে এবং আমি কে, তাদের উদ্দেশ্যে বলি, নমস্কার, আমার নাম অয়ন রায়, বয়স 16 বছর, সবে মাধ্যমিক শেষ হলো। বেশ নিরীহ মানুষ আমি, কারুর ঝামেলার সাথে পাঁচে থাকি না। তবে মাঝে মধ্যে ডিঙ্কিদার দৌলতে ওর কিছু কেসের ব্যাপারে আমাকে ওর সাথে কিছু ছুটে বেড়াতে হয়। বেশ কিছু ঘটনা আমার ঝুলিতে রয়েছে, তবে সেগুলো ক্রমশ প্রকাশ্য। ডিঙ্কিদা হলো আমার পিস্তুত দাদা, আসল নাম অভিজিৎ দে। সারা পৃথিবীতে যতজন বাঙালি বিজ্ঞানীর নামে সকলে শ্রদ্ধায় মাথা নত করে, তাদের মধ্যে একজন হলো ডিঙ্কিদা। বয়স 30-এর গণ্ডিতে ঢুকেছে। বিজ্ঞান চর্চার সাথে সাথে দাদা শখের গোয়েন্দাগিরিও করে, আর যার ওয়াটসন অবশ্যই আমি। যাই হোক, যেটা বলছিলাম, ডিঙ্কিদার লাইব্রেরিতে হানা দিলাম ভালো কোনো বইয়ের সন্ধানে। বেশিরভাগই সব ওই বিজ্ঞানের বই। অনেক হাতাহাতি করে খুঁজে যেটা পেলাম সেটা হলো রত্ন ভাণ্ডার, ডিঙ্কিদার ডায়েরি। জানি কখনো কারোর ডায়েরি পড়তে নেই, তবু কৌতূহল বশত পড়া শুরু করলাম। যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি আমি। মনের ভিতর নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এগুলো কি? এগুলো কি আদৌ সম্ভব? ডিঙ্কিদা কি সত্যি এসব ঘটনার সম্মুখীন হয়েছে, নাকি স্রেফ টাইম পাসের জন্য লিখে গেছে? সব কটার উত্তর একটাই, জানি না। আমি যা যা পড়লাম সব তুলে ধরলাম তোমাদের সামনে। এগুলো বাস্তব নাকি অবাস্তব সেই সম্পর্কে কোনো ধারণাই নেই আমার। 13ই জুন। আজ থেকে 1 বছর আগে আমি আমার ইন্ডোসাইল গান নামক অস্ত্রটার পরিকল্পনা শুরু করি। আর আজ এই ইন্ডোসাইল গান প্রায় তৈরি করেই ফেলেছি। আশা করি পরশুর মধ্যেই কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবো। এই বন্দুকটা সম্পর্কে কিছু বলি। এটা হলো এমন একটা বন্দুক যা একেবারে দেহকে অবশ করে দেয়। হ্যাঁ, এই বন্দুক থেকে এমন একটা অদৃশ্য রশ্মি বের হয়
যা যে কোনো প্রাণী বা উদ্ভিদের দেহে লাগলে সেই প্রাণী বা উদ্ভিদের সমস্ত দেহ একেবারে অবশ হয়ে যায়, এমনকি তার দেহের সমস্ত দৈহিক ক্রিয়াও বন্ধ হয়ে যায়। অবশ্য এই অবস্থাটা থাকে মাত্র কয়েক ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য, তারপর আবার সব কিছু নর্মাল হয়ে যায়। 15ই জুন, আজ বিকেলেই আমার ইন্ডোসাইল গান প্রস্তুত হয়ে গেছে। দেখতে খানিকটা P92 পিস্তলের মতোই করেছি। সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এই বন্দুক একদম হালকা আর খুব সহজেই বহন করা যায়। হ্যাঁ, এখনও এটা ব্যবহার করে দেখিনি আমি। আমার ইচ্ছা আছে আগামীকাল আমার কুকুর রকেটের উপর এটার প্রয়োগ দেখব। দেখা যাক না কতদূর কি হয়। 16ই জুন, দুর্দান্ত খবর। হ্যাঁ, দুর্দান্ত খবর, আমার ইন্ডোসাইল গানের প্রয়োগ একেবারে সফল হয়েছে। সকালে রকেটকে আমার সামনে বসিয়ে বন্দুকের অদৃশ্য রশ্মি প্রয়োগ করে দেখি যে সে বার দুয়ে ঘেউ ঘেউ করে একেবারে একই পজিশনে চোখ দুটো খোলা রেখেই মূর্তির মতো হয়ে গেল। সত্যি বড্ড আনন্দের খবর এটা। রুদ্ধশ্বাস অবস্থায় রকেটের দিকে তাকিয়ে 1 ঘন্টা কাটানোর পরেই দেখলাম রকেট আবার আগের মতো হয়ে গেল। ঘেউ ঘেউ করে ল্যাজ নাড়তে নাড়তে আমার দিকে এগিয়ে এলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আদর করে। সফলতা পাওয়ার পর ইচ্ছা হচ্ছিল যে থিরিং থিরিং করে নেচে উঠি, কিন্তু নাচার ব্যাপারটা আপাতত স্থগিত থাক, কারণ হঠাৎ করে আমার ফোনটা টুং করে বেজে উঠল। কোনো একটা SMS ঢুকলো বোধ হয়। SMS নয়, মেল এসেছে। পাঠিয়েছে সুদূর সিঙ্গাপুর থেকে আমার বিশিষ্ট পদার্থবিদ বন্ধু টম। প্রিয় অভি, তা আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। গত বছর ইন্টারন্যাশনাল সায়েন্স এক্সিবিশনে আমার সঙ্গে একজন বিখ্যাত অ্যাস্ট্রোনমারের দেখা হয়েছিল, নাম হেনরি বন্ড। তা কথাবার্তায় জানতে পারি সে নাকি ওই পৃথিবী বহির্ভূত রহস্যময় প্রাণী অর্থাৎ এলিয়েনদের উপর একটা রিসার্চ করছে। সেই আলাপের পর এখন পর্যন্ত কেটে গেছে প্রায় 13টা মাস। গত পরশু দিনকে হেনরির একটা মেল পেলাম আমি। সে কি জানিয়েছে শোনো, নিজের ল্যাবে কাজ করার সময় হঠাৎ কিছু সিগন্যাল পায়, অবশ্যই ফ্রম আউটার স্পেস। ওর দৃঢ় বিশ্বাস এই সিগন্যাল পৃথিবীর খুব কাছাকাছি কোথাও থেকে এসেছে, অর্থাৎ এলিয়েনরা পৃথিবীর খুব কাছেই আছে, নয়তো পৃথিবীতেই তারা আসছে। তা এই বাইনারি কোড যদি ডিকোড করা যায় তাহলে একটা অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটতে পারে, আর খুব লাকি হলে নাকি এলিয়েনদের মুখোমুখিও হওয়া যেতে পারে। আমার হেনরির কথায় তেমন বিশ্বাস হচ্ছে না, তবে ও বারবার আমাকে আসতে বলছিল, তাই আজকে সকালে আমি সিঙ্গাপুর এলাম। আমি জানি সবই ভ্রান্ত ধারণা, আদৌ কিচ্ছু ঘটবে না, তবুও বাই চান্স যদি এলিয়েন বাবাজিদের সাথে মোলাকাত হয়, আমি চাই তুমিও আমার পাশে থাকো। তখন আমরা দুজনেই যেন সেই মহাজাগতিক দৃশ্য একসঙ্গে প্রত্যক্ষ করতে পারি। তাই তোমায় এই মেলটি আমি করলাম এবং আশা রাখবো তুমিও খুব শীঘ্রই এখানে আসবে। তুমি যত শীঘ্র সম্ভব মেল করো আমায় আর জানাও তুমি কবে সিঙ্গাপুর আসছো। ইতি, তোমার বন্ধু টম। মেলটা পড়ার 5-10 মিনিট পরেই আমিও টমকে আমার রিপ্লাই মেলে দিলাম। আমি ঠিক করেছি 23শে জুন যাত্রা করব। ভাবছি ইন্ডোসাইল গানটাও সাথে নিয়ে যাব। 22শে জুন, আমার যাত্রাকালীন সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। জামা কাপড়, জুতো, মোজা, কিছু শুকনো খাবার, হ্যাঁ অবশ্যই ইন্ডোসাইল গান, পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট সমস্ত কিছুই মনে করে নিয়েছি আমি। গতকাল থেকেই দেখছি রকেট খুব নিস্তেজ হয়ে পড়েছে। আমার রকিং চেয়ারের পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে বসে আছে সে। বোধহয় বুঝতে পেরেছে আমি কাল চলে যাচ্ছি। রাতে ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে আদর করে দিলাম বেশ খানিকক্ষণ ধরে। ও মুখ দিয়ে কেবল ওই কুই কুই করে শব্দ করতে লাগলো। আমার ফ্লাইট কাল রাত 11:50। 23শে জুন রাত্রি 11:10। কলকাতা এয়ারপোর্টের রানওয়েতে অপেক্ষারত সিঙ্গাপুরগামী প্লেনে বসে এখন ডায়েরি লিখছি।
বাড়ি থেকে বেরোনোর আগে যে ঘটনাগুলো ঘটল সেটাই শুধুমাত্র উল্লেখ করছি। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন হঠাৎই রকেট কান খাড়া করে ঘেউ ঘেউ করতে করতে ছুটে এসে আমার কোটের আস্তিনে এক কামড় দিয়ে টেনে ধরল। ও যেন বোঝাতে চাইছিল যে সিঙ্গাপুরে আমার কোনো বিপদ হতে পারে, আমি যেন না যাই। হরিপদ অবশ্য রকেটকে বুকে ঝোঁকে নিয়ে চলে গেল। সেই মুহূর্তে আমার মনে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল ঠিকই, কিন্তু আমাকে তো যেতেই হবে। এর মধ্যে টমের আর একটা মেল পেয়েছিলাম। সে তাতে বলেছে যে সে এয়ারপোর্টে আমায় নিতে আসবে। 24শে জুন, সিঙ্গাপুর। গতকাল কিছু একটা যান্ত্রিক গোলযোগের কারণে প্লেন আরও মিনিট 10 পরে টেক অফ করেছিল। কলকাতা থেকে সিঙ্গাপুর অনেকটাই পূবে। সময়ের হিসেবে ওই 2.5 ঘন্টার মতো এগিয়ে, অর্থাৎ কলকাতায় যখন রাত 12টা, সিঙ্গাপুরে তখন রাত 2:30। প্রায় 4 ঘন্টা আকাশপথে পাড়ি দিয়ে প্লেন যখন চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করল, সেখানে তখন সকাল 6:20 এয়ার ব্রিজ থেকে বেরিয়ে ইমিগ্রেশন কাউন্টার পর্যন্ত যেতে গিয়ে আমি বেশ মুগ্ধ হয়ে গেলাম। সত্যি কি অসাধারণ সুন্দর এয়ারপোর্ট। পাসপোর্ট ভিসা চেকিংয়ের পর টমের গাড়িতে বসে যাত্রাপথে টমকে আমার ইন্ডোসাইল গান সম্পর্কে জানালাম। কিভাবে কাজ করে, কি দিয়ে তৈরি, সবই বললাম, এবং সাথে এটাও বললাম যে এটা আমি তৈরি করেছি শুধুমাত্র আমার নিজের ব্যবহারের জন্য। যে কোনো সাধারণ মানুষের হাতে এটা পড়লে এটার ভুল ব্যবহার হবে, তাই এখনই কাউকে এটার সম্পর্কে কোনো কথা বলা যাবে না, এমনকি হেনরিকেও নয়। আমাদের অভিযানে যদি আত্মরক্ষার প্রয়োজন হয় তবেই এটার ব্যবহার করব, নচেত একদমই নয়। টমের গাড়িতে হোটেলে পৌঁছেছি। একই হোটেলের পাশাপাশি 2টো কামরায় রয়েছি 2 জন। টমই ব্যবস্থা করে রেখেছে সব কিছু। সারাদিন টমের সঙ্গে আড্ডা মেরে আর রেস্ট করে কাটালাম। কাল হেনরি বন্ডের বাড়ি গিয়ে সমস্ত ব্যাপার আলোচনা করব। তারপর আলোচনায় যা স্থির হবে সেই অনুযায়ী পদক্ষেপ নেব। 25শে জুন। আজ সকালে টমের সাথে হেনরি বন্ডের বাড়ি গিয়েছিলাম। আমাদের হোটেলের থেকে ওর বাড়ি যেতে গাড়িতে লাগলো প্রায় মিনিট 35। বাড়িটা সত্যি দেখার মতো অসাধারণ সুন্দর একটা বাংলো। বাড়ির চারপাশে বেশ বড় বাগান, নিয়মিত পরিচর্যা হয় বলেই মনে হয়। নানা রকম রঙিন ফুল শোভা পাচ্ছে বাগানে। বাড়ির একদম লাগোয়া বেশ বড় অবজারভেটরি কাম ওয়ার্ক স্টেশন হেনরির। অনেক বড় একটা টেলিস্কোপ রয়েছে, আর ঘরের ছাদের উপর বেশ বড় সাইজের একটা ডিশ অ্যান্টেনা লাগানো। বোধ করি সেটা দিয়েই মহাজাগতিক সিগন্যালখানায় এসেছিল। অবজারভেটরির ভিতরে নানা রকমের যন্ত্রপাতি রয়েছে। তার মধ্যে নজর কাড়ল অনেক বড় স্ক্রিনওয়ালা একটা কম্পিউটার। হেনরি মানুষটাও বেশ ভালো, হাসি খুশি এবং মিষ্টভাষী ব্যক্তি। পরিচয় পর্ব শেষ করে হেনরি ঢুকে পড়ল আসল কথায়। আমি বেশ কয়েক বছর যাবৎ এলিয়েন নিয়ে রিসার্চ করছি। অনেকেরই বক্তব্য এলিয়েন নাকি সত্যিই আছে। বেশ কিছু উড়ন্ত চাকির ছবির প্রমাণ হিসাবে পাওয়া গেলেও এলিয়েনদের অস্তিত্বের কোনো রকম অকাট্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তা সে যাই হোক, গত 13ই জুন সন্ধে 7টা নাগাদ আমি আমার এই ঘরে বসে আমার টেলিস্কোপ দিয়ে মহাশূন্যে চোখ বোলাচ্ছি। হঠাৎ আমি কিছু সিগন্যাল পাই যেটা আসছিল আউটার স্পেস থেকে, এবং আমার ধারণা পৃথিবীর খুব কাছ থেকেই। সব মিলিয়ে মোট 4 বার সেই সিগন্যাল আসে, প্রায় 15 মিনিটের গ্যাপে গ্যাপে। 4টি বাইনারি কোড, 0 and 1 ল্যাঙ্গুয়েজে। অনেক প্রচেষ্টায় সেটাকে ডিকোড করা গেছে। ডিকোড করে এই 4টে সংখ্যা আমি পেয়েছি। এই যে এ দেখো, পরপর 4টে সংখ্যা, 1.608574, 104.9260
05.07.2015 18.00। টম মাথা চুলকে বলল, এই সংখ্যাগুলোর মানে কি? আমি বললাম, সেটাই তো ভাবতে হবে টম। আচ্ছা হেনরি, তুমি কি কিছু বুঝতে পারছো বা বুঝতে পেরেছো? হেনরি বলল, নাম্বার 3 তো স্পষ্টই ডেট 5th জুলাই, বাকিগুলো এখনো আমার কাছে ধাঁধার মতো। প্রায় ঘন্টাখানেক মাথা খাটানোর পর টম আর হেনরি রনে ভঙ্গ দিল। আমার মাথায় তখন যত সব জটিল অঙ্ক খেলে বেড়াচ্ছে। তৃতীয়টা তারিখ যদি হয়, তবে প্রথম দুটো কি? কোনো জায়গা বোঝাচ্ছে নাকি অন্য কিছু? কি মনে হতেই পকেট থেকে নিজের ফোনটা বের করে ম্যাপ ওপেন করলাম। কমা দিয়ে পরপর প্রথম সংখ্যা দুটো লিখে সার্চ করলাম। কয়েক মুহূর্ত তারপরই স্ক্রিনে যা ভেসে উঠল তাতে মনে হলো হয়তো আমার অনুমানটাই ঠিক। প্রথম দুটো ছিল একটা স্পেসিফিক জায়গার ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। আমার থিওরিটা টম আর হেনরিকে বুঝিয়ে ম্যাপটা খুলে টেবিলের উপর রাখলাম। জায়গাটা সিঙ্গাপুর থেকে অনেকখানি পূর্ব দিকে, মাঝ সমুদ্রে। হেনরির মুখে একটা হাসি খেলে গেল। তিরিং করে লাফিয়ে উঠে বলল, তার মানে আমরা ঠিক পথেই এগোচ্ছি, কিন্তু অভি, তাহলে শেষটা কি? আমি বললাম, প্লেস ডেট বলা আছে, তার মানে শেষেরটা হলো সময়। টম বলল, সন্ধ্যা 6টা? হেনরি বলে উঠল, মাত্র 10 দিন সময় আছে আমাদের হাতে। আমাদের তাড়াতাড়ি অভিযানের জন্য প্রয়োজনীয় সবকিছু জোগাড় করতে হবে। টম বলল, হোয়াট? অভিযান ওই মাঝ সমুদ্রে? ইম্পসিবল। হেনরি বলল, ওয়াই নট টম? এটা একটা যুগান্তকারী আবিষ্কার হতে পারে। কিন্তু বোঝার চেষ্টা করো, এরকম মাঝ সমুদ্রে এলিয়েন আসবে? টম, এই সংকেত তো আমি নিজে বানাইনি, এটা বহির্জগৎ থেকে এসেছে। আর আমাদের অনুমান ঠিক হলে ওই দিন ওই সময় কোনো মহাজাগতিক ঘটনা ঘটতেও পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনেক তর্কাতর্কির পর আমরা অভিযানে যাওয়াটাই স্থির করলাম। আমাদের যাত্রার সময় প্রয়োজনীয় সমস্ত কিছু খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে হবে। সব থেকে আগে দরকার একটা ইয়োট, না হলে ওই মাঝ সমুদ্রে যাওয়াটা একেবারেই অসম্ভব বিষয়। তার জন্য আমাদের হানা দিতে হবে চাঙ্গি বে। জানি না সত্যি এলিয়েন দেখা যাবে কিনা। 2রা জুলাই, চাঙ্গি বে অভিযান সফল, ইয়োট পাওয়া গেছে। তবে একটা দারুণ ঘটনার সম্মুখীন হতে হলো, যা অভিযানটা আরও রহস্যময় করে তুলল। সকাল 10টা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম চাঙ্গি বে। সৌন্দর্য বর্ণনাতীত। দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র আর পাড়ের দিকে অসাধারণ সুন্দর কাঠের জেটি লাগোয়া সারি সারি নৌকো আর ইয়োট দাঁড়িয়ে আছে। ইয়োটগুলোর দিকে আমরা এগিয়ে যেতেই একজন মাঝবয়সী ইয়োট মালিক অভ্যর্থনার মতো হাত বাড়িয়ে বলল, হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম জেন্টলম্যান, বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। হেনরি ম্যাপ খুলে অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় আমাদের উদ্দেশ্য প্রকাশ না করে লোকটাকে আমাদের গন্তব্য বলল এবং জিজ্ঞেস করলো ইয়োট ভাড়া কত লাগবে। লোকটা একটু ঘাবড়ানো গলায় বলল, না না না, ওই জায়গায় যাওয়ার জন্য ইয়োট দিতে পারবো না। আপনাদের ভালোর জন্যই বলছি, ওই দিকে যাবেন না ভুল করেও, প্লিজ যাবেন না। বলেই হন হন করে হেঁটে চলে গেল। আর দ্বিতীয় কোনো কথা সে বলল না। আজব ব্যাপার তো। এরপর আরও বেশ কিছু বোট আর ইয়োট মালিকের সাথেই আমরা কথা বললাম এবং প্রতিবারেই আমরা ব্যর্থ হলাম। সবার প্রতিক্রিয়া প্রায় একই রকম। কেউ কেউ একটু নার্ভাস হয়ে পড়েছে, আবার কেউ কেউ সরাসরি মুখের ওপর বলে দিচ্ছে যে হবে না।
এ তো আচ্ছা গোয়ার জায়গায় এসে পড়লাম রে বাবা। কি কারণ সেই নিয়েও কোনো উচ্চ বাচ্চা করছে না পর্যন্ত। ব্যর্থ হয়ে দাঁড়িয়ে রয়েছি, ভাবছি এরপর কি করা যায়। এমন সময় আমার পিছন দিক থেকে একটা গলার আওয়াজ পেলাম। এক্সকিউজ মি জেন্টলম্যান, আই থিঙ্ক আমি আপনাদের হেল্প করতে পারি। পিছন ঘুরে যার মুখোমুখি হলাম, তার চেহারাটা রোগা লিকলিকে একদম পাটকাঠির মতো, লম্বায় প্রায় 7 ফুটের কাছাকাছি। বিদেশি কায়দায় সামনের দিকে ঝুঁকে আমাদের অভিবাদন করলো লোকটা। টম জিজ্ঞেস করলো, আপনি হেল্প করতে পারবেন? ঠোঁটে হাসি ঝুলিয়ে লোকটা বলল, হ্যালো, আই এম ভিক্টর ম্যাককালাম। আমার অনেক বিজনেস আছে সারা ওয়ার্ল্ড জুড়ে, তার মধ্যে একটা বিজনেস হলো ইয়টের। আমি আপনাদের হেল্প করতে পারি। আমি বললাম, আমরা যেদিকে যেতে চাইছি সেখানে তো কেউই যেতে রাজি হচ্ছে না। হে হে করে খানিকক্ষণ হেসে নিল লোকটা। তারপর আবার ওই কীরকমভাবে যেন একটা বলে উঠল, দেখুন, মানুষ যেটা করতে রাজি হয় না সেটা করতে আমার এক ফোঁটা বুক কাঁপে না। আসুন আসুন, এক কাপ কফির সাথে জমিয়ে বসে কথা বলা যাক। পাশের রেস্টুরেন্টে ঢুকে ভিক্টর 4 কাপ ব্ল্যাক কফি অর্ডার দিল। কফি আসার পর তাতে বেশ আরামের চুমুক দিয়ে কথা শুরু করলো ভিক্টর। বেশ, এবার আপনাদের গন্তব্যটা একবার বলুন শুনি। হেনরি আবার ম্যাপ খুলে অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় আমাদের উদ্দেশ্য প্রকাশ না করেই ভিক্টরকে আমাদের গন্তব্য বলল। ভিক্টর জিজ্ঞেস করলো, বেশ, আচ্ছা কবে যেতে চান? আমার ইয়ট আপনাদের নিয়ে যাবে। টম বলল, নাইস। তা আমাদের পৌঁছোতে কতটা সময় লাগবে? এই ধরুন অ্যারাউন্ড 12 আওয়ার্স। তাহলে 4 তারিখ দুপুরের মধ্যে বেরোলেই হবে। কি বলো ভি? একদম ঠিক আছে। আর আমাদের খরচ কীরকম পড়বে সেটা? আমার কথা শেষ করতে না দিয়েই ভিক্টর বলে উঠল, আরে খরচ নিয়ে একদম ভাববেন না, যা পারবে তার উপরেও ডিসকাউন্ট দিয়ে দেবো। যত কম করা যায় আমি দেখব। অ্যাটলিস্ট আমি কোনোভাবে বিজ্ঞানের কাজে সাহায্য তো করতে পারলাম। মানে না মানে 3 জন নামকরা বিজ্ঞানী একসাথে এমন একটা জায়গায় যাচ্ছেন, সেখানে সাধারণত কেউ যায় না, বা বলা ভালো যেতে চায় না। নিশ্চয়ই তার পিছনে কোনো গুরুতর কারণ তো আছেই, তাই নয় কি? আমি বললাম, একদম ভুল ধারণা ভিক্টর। বেশ কিছুদিন ধরে কাজের প্রচুর প্রেশার ছিল, আরাম পাইনি একটু। হ্যাঁ বলতে পারো সে কারণেই একটা স্টেপ ছুটি কাটানো আর কি। কিন্তু ভিক্টর, তুমি যে বললে যে কেউ ওই দিকে যেতে চায় না, কেন? দেখুন, এখানকার ইয়ট মালিক আর মাঝিদের মনে ওই জায়গাটার জন্য ভয়টা চিরকালের। ওরা বলে ওখানে নাকি একটা আশ্চর্য দ্বীপ আছে, যেটা নাকি কেউ কেউ দেখেছে, আবার কেউ কেউ দেখেনি। একা একাই নাকি সেই দ্বীপ ভ্যানিশ হয়ে যায়। ম্যাপে খুঁজলে অবশ্য ওখানে কোনো দ্বীপ পাবেন না। এদের মধ্যে দ্বীপটাই শুধুমাত্র ভয়ের কারণ নয়। যারা নাকি এই দ্বীপটা দেখতে পেয়েছে তারা দূরবীন দিয়ে দেখেছে বেশ কিছু জ্যান্ত প্রাণী ঘুরে বেড়াচ্ছে দ্বীপে। প্রাণী? কোন প্রাণী? ভিক্টর পরিবেশটা রহস্যময় করে বলল, ওরা বলে প্রাণীগুলোর মাথা থেকে কোমর অবধি এক লাস্যময়ী নারীর গড়নের, আর কোমর থেকে নিচ পর্যন্ত মাছের ল্যাজের মতো। মারমেড? এরা তো তাই বলে। দেখুন, আমি কিন্তু কোনোদিন এসব দেখিনি। এদের বক্তব্য যারাই মারমেডদের কাছে যায় তারাই নাকি মারা পড়ে। এই কারণে ওই দিকটায় কেউ যেতে চায় না। কফিতে চুমুক দিয়ে বলল ভিক্টর। আমি বললাম, কিন্তু আমার যতটা পাড়ার এবং জানার গণ্ডি, তাতে আমার মনে হয় মারমেড হলো পুরোপুরি কাল্পনিক একটা প্রাণী, বুঝলে? দ্যাট ডাজন্ট এক্সিস্ট। এই কথাটা মূর্খগুলোকে কে বোঝাবে বলুন তো? সে যাই হোক, আপনাদের সাথে তাহলে 4 তারিখ দুপুরে দেখা হচ্ছে। আমি আপনাদের যাত্রার সব ব্যবস্থা করে রাখছি। কফির দামটা আমাদের দিতেই দিল না ভিক্টর, নিজেই সব মিটিয়ে দিল। সব কথা ফাইনাল করে আমরা উঠে পড়লাম। গাড়িতে ফেরার সময় হেনরি বলল, আমাদের অভিযান আরও রোমাঞ্চকর হয়ে উঠল, একটার সাথে একটা ফ্রি। টম বলল, সব বোগাস, বুঝলে? তুমি বলো অভি, মারমেড বলে কি সত্যিই কিছু হয়?
এরা ভুলভাল গল্প রটিয়ে রেখেছে নিজেদের মধ্যে, যত সব। গল্প? কে জানে আদৌ কি কোনো গ্রহ থেকে কোনো এলিয়েন আসবে? সবটাই সময় বলবে। খুব তাড়াতাড়ি আমাদের যাত্রার প্রয়োজনীয় জিনিস রেডি করে ফেলতে হবে, খুব তাড়াতাড়ি। 23 জুলাই, রাত্রি 12টা। কালকের যাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে ফেলা হয়েছে। সামান্য কিছু জামা কাপড় আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি সাথে। খাওয়া দাওয়ার ব্যবস্থা সবটাই করে রাখবে ভিক্টর। ইন্ডোসাইল গান সব সময় আমার পকেটে থাকবে, যাতে কোনো বিপদ হয় যদি, তাহলে চট করে বের করে সেটার ব্যবহার করতে পারি। জানি না ঠিক কী ঘটতে চলেছে। 4 জুলাই, বিকেল 5টা। ইয়োট এখন ছেড়ে দিয়েছে। পরিষেবা আর ব্যবস্থা একদম দুর্দান্ত। এলেম আছে ভিক্টরের। নিচে দাঁড়িয়ে থেকে আমাদের সমস্ত মালপত্র ইয়োটে তুলে দিয়ে জনাচারেক ওয়ার্কার সমেত যাত্রা শুরু করিয়ে দিয়েছে সে। যাত্রা শুরুর আগে আমাদের কাছে এসে ভিক্টর বলল, ওয়েল, হ্যাপি জার্নি প্রফেসর্স। খাবার দাবার সব ঠিকঠাক করা আছে। আমি বললাম, থ্যাংক ইউ ভিক্টর। অলরাইট, তাহলে আমি চলি। আমার আবার সামনে একটা মিটিং আছে কাল লন্ডনে, আজ রাতেই ফ্লাইট। আমার লোকেদের আমি সব কিছুই বুঝিয়ে দিয়েছি। কেমন? গুড লাক। বলেই নিজের ফোন বের করে কানে চেপে ধরে হন হন করে হেঁটে বেরিয়ে গেল ভিক্টর। আমরাও উঠে পড়লাম ইয়োটে। তারপর যাত্রা শুরু হলো। 4 জুলাই, রাত 10টা। খেতে বসবো খানিকক্ষণের মধ্যেই। তার আগে মিনিট 20 আগে ঘটে যাওয়া একটা ঘটনা কেবল উল্লেখ করে রাখছি। আমার কেবিনে বসে এলিয়েন থিওরি আর কালকে কি ঘটতে চলেছে সেসব নিয়ে যখন আলোচনা করছিলাম আমরা তিনজনে, আমি, টম আর হেনরি আর কি, বেশ জমে উঠেছিল আলোচনা। কে কে ওখানে? হু ইজ দেয়ার? বলতে বলতে হঠাৎই নিজের জায়গা ছেড়ে উঠে গেল টম। দরজা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বেরিয়ে গেল সে। কি হলো? কেউ কি দাঁড়িয়েছিল নাকি বাইরে? আমরাও উঠে তাড়াতাড়ি ওর পিছন পিছন গেলাম। দরজার বাইরে দাঁড়িয়ে টম এদিক ওদিক কাউকে খুঁজছিল বলেই মনে হলো। আমরা বাইরে বেরোতেই হেনরি বলে উঠল, টম, হোয়াটস দ্য ম্যাটার? টম ভরু কোচকানোর অবস্থায় আমাদের দিকে ফিরে বলল, না, ওই কথা বলতে বলতে অন্যমনস্কভাবে দরজার দিকে আমার চোখ চলে গিয়েছিল। মনে হলো যেন বাইরে কেউ দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। কোথায় টম? কোথায়? কে? কেউ নেই তো। ডোন্ট নো অভি, আমি স্পষ্ট কারো ছায়া দেখলাম। হেনরি বলল, ওটা তোমার মনের ভুল টম। কেউ যদি এখানে থাকতো তাহলে এত তাড়াতাড়ি যাবে কোথায়? কাল কি ঘটতে চলেছে সেটা জানার জন্যেই আমার মন বড় ব্যাকুল হয়ে আছে। 5 জুলাই, সকাল 6:30। আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছি আধ ঘন্টা আগেই। চারপাশে শুধুই অন্তহীন নীল সমুদ্র। দিগন্তে গিয়ে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জলে নানান প্রকারের মাছ, আকাশে সুন্দর সুন্দর সাদা সিগল পাখি এবং এই ইয়োটের আমরা গুটি কয়েক মানুষ ছাড়া আর কোনো রকম জনমানবের সাড়া নেই। হ্যাঁ, এই রকম পাণ্ডব বর্জিত স্থানে কেবলমাত্র বিরাজমান হয়ে আছে বিতর্কিত সেই রহস্যময় দ্বীপ। দূর থেকে দেখে তো আলাদা করে কিছুই মনে হয়নি আমাদের। এমনকি আমরা দূরবীন দিয়েও দেখলাম, কিন্তু মারমেড তো দূর, কোনো রকম কোনো প্রাণীই দেখতে পেলাম না এই দ্বীপে। টম বলে উঠল, আমি আগেই জানতাম মারমেড বলে কিচ্ছু হয় না, ওগুলো সব মাঝিদের গল্প কথা। ইয়োট অ্যাঙ্কার করা হয়েছে দ্বীপ থেকে অনেকখানি দূরে চড়ায় যাতে না আটকে যায়। আমরা ঠিক করলাম ব্রেকফাস্ট করে নিয়ে একটা ডিঙি নামিয়ে দ্বীপ থেকে একবার ঘুরে আসব। 5 জুলাই, দুপুর 3টে। ইয়োটের ডেকে বসে ডায়েরি লিখছি এখন। দুপুরের খাওয়া শেষ,
উত্তেজনার পারদ আমার আস্তে আস্তে বাড়ছে। এই সময়ে সকালের ঘটনাটা তাহলে এখন লিখে ফেলা যাক। সকালে ব্রেকফাস্ট সেরেই একটা ডিঙি নামাতে বললাম জলে, দ্বীপটা ঘুরে আসবো। মানে আপাদমস্তক তদন্ত যাকে বলে। ডিঙি চালিয়ে নিয়ে যাবে বলে সঙ্গে রইল একজন লোক। আমরা যদিও বারণ করলাম তবুও শুনল না। ভিক্টরের নাকি নির্দেশ আছে আমরা গেস্ট আর গেস্টের কোনো রকম প্রবলেম যেন না হয়। এদের কাছ থেকে প্রথম থেকেই আমাদের আসল উদ্দেশ্য গোপন করেছি। এখনও কিছুই বুঝতে দেওয়া যাবে না এদের। দ্বীপের তটভূমিতে চকচকে বালিতে ভর্তি। ডিঙি থেকে বালির উপরে নামতেই টম আমার কানের কাছে নিজের মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, তোমার ইন্ডোসাইল গানটা এনেছো তো? আমি আমার প্যান্টের পকেটটা থাপড়ে টমকে বুঝিয়ে দিলাম ওটা যথাস্থানেই রয়েছে। দ্বীপটায় সামান্য কিছু পাখি ছাড়া তেমন কোনো প্রাণী আমার চোখে পড়ল না, বা আমাদের কারোরই চোখে পড়ল না। গাছপালা ফুলে ফলে ভরা একটা সুন্দর সবুজ দ্বীপ এটা। দ্বীপের আকার খুব একটা বড় নয়। একেবারে মাঝখানে রয়েছে একটা ছোট্ট টিলা। টিলাটার কাছে যেতে পারলাম না, কারণ প্রচুর কাঁটা গাছ আর ঝোপ জঙ্গল দিয়ে টিলার চারপাশ ঘেরা। শুধু তাই নয়, ঘন জঙ্গল আর গাছপালা দিয়ে টিলাটার ওপর দিকেও ঘেরা, যে কারণে টিলাটির কাছাকাছি এলাকা একেবারে মিশকালো অন্ধকার। দূর থেকে দেখে মনে হচ্ছে একটা বিশাল বড় ছায়া প্রহরী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে যাই হোক, সব মিলিয়ে সত্যি খুব সুন্দর দ্বীপটা। কিন্তু মারমের চোখে পড়ল না আমাদের। মারবেট নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছি না আমরা। আর সন্ধে 6টায় কি হতে চলেছে সেই নিয়েই আমরা সবাই ভীষণ ভীষণ রকম এক্সাইটেড। 6ই জুলাই ফিরতি পথে রওনা দিয়েছে আমাদের ইয়ট। বিশাল বড় একটা ইভেন্ট হয়ে গিয়েছে গতকাল, যেটার রেশ এখনও সবার মনের মধ্যেই রয়ে গেছে। কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। একেবারে গোড়া থেকেই শুরু করছি, আর যতটা সম্ভব পরপর ঘটনাগুলো সাজিয়ে লিখছি। গতকাল যখন আবার দ্বীপে পা রাখলাম, সময় 6টা বাজতে 5 মিনিট বাকি। আবছা আলো আঁধারিতে চারপাশ দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। এবার কোনো লোককে নিয়ে আসিনি সঙ্গে করে। একরকম প্রায় জোর করেই চলে এসেছি শুধু নিজেরা। সাথে রয়েছে কেবলমাত্র গোটা 2 টর্চ আর আমার ইন্ডোসাইল গান। আসলে অন্য গ্রহের প্রাণী কতটা হিংস্র হবে তা তো বোঝা যায় না। আমরা তো আর আগে অন্য গ্রহের প্রাণী দেখিনি, তাই না? যদিও মন বলছে এরা হিংস্র হবে না। আমাদের 3 জনের চোখই খালি মুক্ত আকাশকে পর্যবেক্ষণ করে চলেছে। কখন স্পেসশিপ ল্যান্ড করবে এবং সেটা আমরা দেখতে পাব। বেশ খানিকক্ষণ এক জায়গায় একভাবে দাঁড়িয়ে থাকার পরেও যখন কিছুই ঘটছে না, তখনই টম আবিষ্কার করলো ব্যাপারখানা। আমাদের বলতেই আমরাও অবাক। আরে আরে তাই তো, সকালে যখন এসেছিলাম এইরকম ছিল না। ভুরু জোড়া সকলেরই কুঁচকে সেকেন্ডে যেন ব্র্যাকেটে পরিণত হয়েছে। ধীর পায়ে এগিয়ে গেলাম টিলাটার দিকে। সকালে দেখে গিয়েছিলাম আর আগেও উল্লেখ করেছি, টিলাটির চারপাশে প্রচুর কাঁটা গাছ আর ঝোপ জঙ্গল দিয়ে ঘেরা ছিল, যে কারণে আমরা টিলাটার কাছাকাছি যেতে পারিনি তখন। কিন্তু আজব কাণ্ড টম হঠাৎই আবিষ্কার করলো এবং আমরাও দেখতে পাচ্ছি খুব সামান্য একটা অংশের কাঁটা গাছ বেমালুম ভ্যানিশ হয়ে গেছে। যেন কেউ ইচ্ছে করে সেগুলোকে সরিয়ে যাতায়াতের রাস্তা বানিয়ে দিয়েছে। টম বলল, আমাদের একবার টিলাটার কাছে গিয়ে ব্যাপারখানা দেখে আসা উচিত, কারণ এখানে আমরা ছাড়া আর কেউ নেই যেই দ্বীপে এসে কাঁটা গাছগুলো সরিয়ে রাখবে। স্পেসশিপ যদি আজকেই এখানে নামে এবং এই ল্যাটিটিউড লঙ্গিটিউডে আসে, তাহলে আমরা তার আওয়াজও পাবো এবং সেটা দেখতেও পাবো।
কাজে চিন্তার কোনো কারণ নেই। অতি সন্তর্পণে বালি আর এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে হেঁটে এগিয়ে চললাম টিলাটার দিকে। সবার আগে চলেছে টম, হাতে একটা টর্চ। ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখছে। টিলাটার হাইট আন্দাজ 20 ফুট হবে, তার বেশি হবে না। বেশ খানিকটা কাছে যেতেই একসময় টমের টর্চের আলো গিয়ে পড়ল টিলাটার গায়ে। অবাক করা কাণ্ড হলো, সেই আলো টিলাটার গায়ে প্রতিফলিত হয়ে পাশের ঝোপ জঙ্গলের উপরে যখন পড়ল, স্পষ্টতই বোঝা যাচ্ছে এই টিলা ধাতব পদার্থের তৈরি। সকালে কোনো রকম আলো এটার উপর পড়েনি বলে এই প্রতিফলন কিন্তু আগে বোঝা যায়নি। টম আমার কানে আবার ফিসফিস করে বলল, বন্দুকটা হাতে রাখো, দিস মে বি আওয়ার স্পেসশিপ। আমার মনেও এই খটকাটাই বেঁধেছে। হেনরি এগোতে শুরু করেছে টিলাটার কাছে। টিলাটার ফুট 5 মধ্যে গিয়ে থেমে গেল সে। 0110 বায়োনারি কোড আওড়ে উঠল হেনরি ঠিক এইভাবেই। অবাক হয়ে দেখলাম টিলাটার গায়ে অসংখ্য আলোকবিন্দুর আবির্ভাব হয়েছে। ওগুলো আসলে ছিদ্র। স্পেসশিপের ভিতরে আলো জ্বলে উঠেছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে টিলাটার গা। সেখানে লেখা 1011-001। অন্য একটা মানুষের কণ্ঠস্বর। তবে যে শব্দ ভেসে আসছে, যে কণ্ঠস্বর ভেসে আসছে, এর উৎস কি ওই টিলাটা? আমরা রুদ্ধশ্বাসে ব্যাপারটা দেখছি, শুনছি, আর একটু একটু করে উপলব্ধি করছি। এবার কথা শুরু হলো। তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেটা বুঝতে পারছি। গোড়া থেকেই পরপর বলছি, মন দিয়ে শোনো। তাহলে আশা রাখি সব প্রশ্নের উত্তর তোমরা পাবে। প্রথমেই তোমরা আমাদের অভিনন্দন গ্রহণ করো। তোমাদের এই গ্রহ পৃথিবী থেকে প্রায় 10,000 আলোকবর্ষ দূরত্বে আছে একটা গ্রহ, যার নাম হাঙ্কু 117। আমরা সেই গ্রহেরই বাসিন্দা। আমাদের টেকনোলজি তোমাদের থেকে 100 গুণ এগিয়ে, আর ঠিক সেই কারণেই আমরা আলোর চেয়ে বেশি গতিবেগের যান বানাতে সক্ষম হয়েছি এবং দ্রুত এখানে আসতে পেরেছি। তোমাদের গ্রহের কথা আমরা জানতে পারি প্রায় 2000 বছর আগে। তোমাদের গ্রহের বায়ুমণ্ডল এবং পরিবেশ আমাদের গ্রহের সাথে একদম এক। কোনো রূপ প্রাকৃতিক প্রভেদ নেই। এই তথ্য আবিষ্কার করার পর আমরা প্রথম তোমাদের গ্রহে আসি এবং প্রতি 100 বছর পর পর এসেছি। মূলত নানা রকম গবেষণার জন্যই আমাদের এখানে আসা। পৃথিবীর প্রত্যেকটি অবস্থার প্রতি আমরা দৃষ্টি দিয়ে আসছি। আমরা কোনো রকম অনিষ্ট করতে আসিনি। পর্যবেক্ষণ এবং গবেষণা দ্বারা অজানাকে জানার আগ্রহে আমরা বারবার ছুটে আসি। এবারে আসার আগে তোমাদের একটা সিগন্যাল টাওয়ারের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়। আসলে আমাদের সমস্ত রকম গবেষণাই শেষ হয়েছে। কেবলমাত্র মানব দেহ সম্পর্কে আমরা জানি না, তাই তোমাদের সিগন্যাল পাঠিয়ে এখানে নিয়ে আসা। তবে আর সেটার কোনো প্রয়োজন হবে না। এই আমাদের শেষ অভিযান, আর এই হলো আমাদের কথা। এবার তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা করতে পারো। প্রশ্ন আছে, বলে উঠল হেনরি। বলো। উত্তর এলো টিলা থেকে। হেনরি নিজের প্রশ্ন করল, তোমাদের মানুষের মতো দেখতে কিনা সেটা জানার কৌতূহল হচ্ছে আমাদের। তোমাদের আর আমাদের গ্রহের আবহাওয়া যদি এক হয়, তাহলে তোমাদের একজনের বাইরে বেরিয়ে আসতে তো কোনো বাধা নেই। কাজ হয়েছে মনে হয়। কথা থেমে গেছে। কয়েক মুহূর্ত সব চুপচাপ। তারপরেই হঠাৎ চারপাশের মাটিটা কেঁপে উঠল। দেখলাম জমি থেকে মিটার খানেক ওপরে উঠে টিলার দেওয়ালে একটা ত্রিকোণ দরজা
আস্তে আস্তে খুলে গেল। স্পেসশিপ থেকে যে বেরিয়ে আসছে তার গড়ন মানুষের মতো নয়। আস্তে আস্তে সমস্তটাই আমার কাছে পরিষ্কার হয়ে গেল। স্পেসশিপ থেকে যে বেরিয়ে এলো তার মাথা থেকে কোমর অবধি এক লাস্যময় নারীর গড়ন, আর কোমর থেকে নিচ পর্যন্ত মাছের ল্যাজের মতো। এত জলজ্যান্ত মারমিট। ল্যাজের মাঝখানটা অনেকখানি চেরা, দেখে মনে হচ্ছে দুটো ছোট ছোট পা। প্রাণীটা নিচে নামলো না, স্পেসশিপের মুখে দাঁড়িয়েই কথা বলছে। আমায় দেখে ভীষণ অবাক হচ্ছ, তাই তো? টম বিস্মিত কণ্ঠে বলে উঠল। মারমেড? হেসে উঠল মারমিট। তোমাদের নিয়ে অনেক পড়াশোনা করেছি আমরা। গবেষণা করার জন্য পৃথিবীতে এসে অনেকবার আমাদের এখানে ওখানে লুকিয়ে যেতে হয়েছে। তবু এক এক সময় কোনো কোনো মানুষ আমাদের দেখেও ফেলেছে এবং একটা দুটো ছবিও তুলে ফেলেছে। তোমরা মানুষরা আমাদের তারপর আর কোনো অস্তিত্ব পাওনি, তাই ধরে নিয়েছ আমরা হলাম কাল্পনিক প্রাণী এবং আমাদের নাম রেখেছ মারমেড বা মৎস্যকন্যা। আমার একটা প্রশ্ন আছে, বলে উঠলাম আমি। করো প্রশ্ন। তোমরা বললে তোমরা মানব দেহ সম্পর্কে জানার জন্য আমাদের এখানে ডেকেছ, আবার বলছো সেটার প্রয়োজন আর নেই, এটাই তোমাদেরও শেষ অভিযান। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাবে কি? নিশ্চয়ই বলা যাবে। তোমাদের সাথে যোগাযোগ হওয়ার পরেই হঠাৎ আমাদের গ্রহে একরকম মারণ রোগের প্রাদুর্ভাব ঘটে। খুব দ্রুত সেটা ছড়িয়ে পড়ে এবং এক এক করে আমাদের গ্রহের সকলেই মারা পড়তে থাকে। খুব দ্রুতই সব শেষ হয়ে যায়। গ্রহের প্রতিনিধি হিসেবে একমাত্র আমাকে পাঠানো হয়। আমাদের জানের মধ্যেও আমি একাই রয়েছি। এরপর আর কোনোদিনই আমরা আসবো না। আমি গতকাল খবর পেয়েছি আমাদের গ্রহে কেবলমাত্র আমিই বেঁচে আছি। সকলে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জন্যই আমরা কোনো মারমিট দেখতে পাইনি, অথচ গল্প কথায় অন্যরা দেখতে পেয়েছে। যাই হোক, তোমাদের সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। সময় হয়ে এসেছে বন্ধু, এবার ফিরতে হবে আমায়, বলল মারমিট। প্রচণ্ড বিস্ফোরক পিস্তলের গুলির শব্দে চারপাশ কেঁপে উঠল। আওয়াজ লক্ষ্য করে পিছন ঘুরে দেখলাম মূর্তিমান বিপদ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। পিস্তল উঁচিয়ে আমাদের দিকে তাকিয়ে সশব্দে হেসে উঠল সে। চারপাশে অন্ধকার ঘনায়মান, তাই মুখটা স্পষ্ট বুঝতে না পারলেও গলার আওয়াজে সবটা পরিষ্কার হয়ে গেল জলের মতো। এটা আর কেউ না, এটা ইয়ট মালিক ভিক্টর ম্যাকালাম। হাসি থামিয়ে সে বলে উঠল, এত তারা কিসের যাওয়ার জন্যে? এমনিতেও গ্রহে সব মোড়ে ভূত হয়ে গেছে, কি আর করবি? সব থেকে বড় কথা, তোকে যেতে দিলে তো যাবি। তোর জন্যে এত টাকা খরচ করলাম, এখন তোকে না নিয়ে আমি যাই কি করে? টম এমনিতেই রকচটা মানুষ, এইসব কথায় আরও রেগে উঠল সে। এসব কি বলছো ভিক্টর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি এখানে এলেই বা কি করে? তুমি তো বললে তোমার লন্ডনে মিটিং আছে। গায়ে জ্বালা ধরানো হাসিটা আবার হেসে উঠল ভিক্টর। ও রিয়েলি? তুমি এত সহজে আমার কথা বিশ্বাস করেছো? ইউ ব্লাডি ফুল! আমি শুধু টাকা বুঝি, বিজনেস আমার পেশা। এত টাকা ইনভেস্ট করলাম, তোমাদের এত ডিসকাউন্ট দিলাম, তারপর আমার প্রাইভেট একটা সাবমেরিন নিয়ে এখানে এলাম তোমাদের ধাওয়া করে। তো সেটা কি আর এমনি এমনি? তোমরা যখনই ইয়ট ভাড়া নিতে এলে আর জানতে পারলাম যেতে চাইছো সেই বিতর্কিত মারমেইড দ্বীপে, তখনই বুঝেছিলাম কোনো মতলব তো তোমাদের আছেই। আমিও তাই প্ল্যান বানিয়ে ফেললাম।
সাবমেরিন করে তোমাদের পিছন পিছন হাজির হলাম এখানে। অবশ্য অল দ্য ক্রেডিট গোজ টু বিল। থ্যাঙ্কস টু বিল, তোমাদের সব আলোচনা আড়ি পেতে শুনেছে আর আমায় জানিয়েছে। সেই জন্যই তো আজ আমার প্ল্যান সফল হতে চলেছে। এই মারমেড আমি নিয়ে গিয়ে প্রথমে হাজির করব মিডিয়ার সামনে, তারপর আমাদের ইন্টারন্যাশনাল সার্কাসের কাছে লিজ দিয়ে দেব ওকে। আমার কাছে আসবে খালি টাকা আর টাকা। লালসায় চোখ চকচক করে উঠল ভিক্টরের। খুব ভুল করছো ভিক্টর, আমরা কখনোই সেটা হতে দেব না। চেঁচিয়ে বলে উঠল হেনরি। তাহলে তাহলে আগে তোদের শেষ করব। হিংস্রভাবে বলল ভিক্টর। তিন মূর্তি এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। লড়াই ছাড়া আর কোনো পথ নেই। শুরুতেই আমার দিকে যেটা তেড়ে এলো, ওটার মুখ লক্ষ্য করে ডান হাত মুঠো করে ঘুষি মারার ভান করে এগিয়ে যেতেই গুন্ডাটা নিজের দুটো হাত দিয়ে মুখটা ঢেকে নিল। আমি দেখলাম এই মৌকা। সঙ্গে সঙ্গে পা দিয়ে সপাটে এক লাথি কষালাম ওর দুই পায়ের ফাঁকে। ছটফট করতে করতে কাতরাতে কাতরাতে সে পড়ে গেল। আমি বাঁদিকের বগলে দুমদাম দুটো তিনটে চারটে লাথি বসিয়ে দিলাম। ব্যাটা অজ্ঞান হয়ে পড়েছে। পিছন ঘুরে দেখি আরো একটা গুন্ডা হেনরিকে মাটিতে ফেলে দিয়েছে। ছুটে গিয়ে গুন্ডাটার পাঁজর লক্ষ্য করে আবার একটা ছেড়ে লাথি কষালাম। অতর্কিত হামলায় এবং পাঁজরে ওই রকম একটা লাথি খেয়ে গুন্ডাটা চিত হয়ে পাশে পড়ে গেল এবং দাপাদাপি করতে লাগলো। টম নিজের দুই পায়ে স্প্রিংয়ের মতো চাপ দিয়ে ঝাঁপিয়ে পড়লো তৃতীয় গুন্ডার দিকে। তার গায়ের উপর পড়তেই লোকটা আর টাল সামলাতে পারল না, ধপাস করে পড়ে গেল। টমও পড়ল তার উপর। একটু সময় নষ্ট না করে ওই অবস্থায় টম নিজের ডান হাত মুষ্টি পাকিয়ে সপাটে একটা ঘুষি চালালো লোকটার মুখের চোয়াল লক্ষ্য করে। ঘুষির জোরে একটা দাঁত ভেঙে গেল তার। মুখ থেকে গল গল করে বেরিয়ে এলো রক্তের ধারা। সাথে সাথে উঠে দাঁড়িয়ে টম আবার সজোরে একটা লাথি কষালো লোকটার পেটে। যন্ত্রণায় একেবারে কোকিয়ে উঠল সে, আর্তনাদ করে উঠল। তৃতীয়টাকে বৃন্দাবন দেখানোর পরেই টম দৌড়ে এসে যে লোকটা হেনরিকে পেড়ে ফেলেছিল তার অন্য পাঁজরে আর একটা সপাটে লাথি মেরে দিল। যন্ত্রণায় কোকিয়ে উঠল গুন্ডাটা। আমরা যখন আত্মরক্ষায় ব্যস্ত, ভিক্টর ভেবে দেখলো এই সুযোগে কিস্তিমাত করতে হবে। তাই যখন টম আর আমি দুজনে মিলে টেনে তুলছিলাম হেনরিকে, তখন আমার গায়ে ধাক্কা মেরে হুড়মুড় করে টিলার দিকে দৌড় মারল সে। আচমকা ধাক্কায় অল্প একটু বেসামাল হয়েছিলাম ঠিকই, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে ফেললাম। টিলা আর ভিক্টরের মধ্যে দূরত্ব কমে আসছে। কিছু একটা করতেই হবে। কিছু একটা করতেই হবে। ভিনগ্রহী বন্ধুকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাতেই হবে। আর এক মুহূর্ত না ভেবে এক টানে পকেট থেকে বের করলাম আমার ইন্ডোসাইল গানটা। ভিক্টরের দিকে তাক করে ঘোড়া টিপে দিলাম। অদৃশ্য রশ্মি ওর শরীরে বিঁধতেই চোখের নিমেষে সম্পূর্ণ শরীর একই পজিশনে স্টাক হয়ে গেল এবং ধপাস করে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। মুখ থুবড়ে পড়ার কারণ গতিজাড্য। মানুষদের সম্পর্কে স্টাডি করা হলো না, এবং আর কোনোদিনও জ্ঞান সম্পূর্ণ হবে না। এটা ভেবেই খুব কষ্ট লাগছে। তবে এইটুকু বুঝতে পারলাম, কিছু মানুষ মনের দিক থেকে অত্যন্ত উদার হয়, কিন্তু সব মানুষ আমাদের মতো নির্লোভ হয় না। ধন্যবাদ বন্ধু, আমায় ওই লোভীটার হাত থেকে বাঁচানোর জন্য। অনেক সময় হয়ে গেছে, চলি বন্ধু, বিদায়। বলতে বলতে হাঙ্কু 117 গ্রহের বাসিন্দা মারমেড ঢুকে গেল টিলার মধ্যে এবং আস্তে আস্তে টিলার মুখ বন্ধ হয়ে গেল। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায়
4 শয়তানকে ইয়োটে নিয়ে এসে বাঁধা হলো। এদের মূল পান্ডা ভিক্টরের মাথায় পিস্তল ঠেকিয়ে ইয়োটের বাকি লোকেদের দিয়ে কাজ করানো হচ্ছে। হেনরি নানা প্রশ্নবাণে আমায় বিদ্ধ করছিল। ওই পিস্তলটা কি? আগে তো দেখিনি কখনো। ইউজ করলে কিভাবে? আমি কেবল বলেছিলাম পরে বলবো। কারণ সব রহস্যের সমাধান হলেও 2টো রহস্যের সমাধান কিন্তু এখনো হলো না। মারমেডের স্পেসশিপ তখনও উঠতে দেখিনি আমরা, এবং সবচেয়ে বড় রহস্য, গল্পকথা অনুযায়ী এই দ্বীপ নাকি ভ্যানিশ হয়ে যায়। টম ইয়োট ছাড়ার নির্দেশ দিল। ইঞ্জিন চালু হলো এবং সব রহস্যের সমাধান পেয়ে গেলাম সাথে সাথে। বিতর্কিত দ্বীপটা হঠাৎই কেঁপে উঠল এবং একটা বিকট আওয়াজ শুরু হলো দ্বীপ থেকে। পর মুহূর্তেই দেখলাম একটা গগনভেদী হাহাকারের মতো শব্দ করে সম্পূর্ণ দ্বীপটা সমুদ্র থেকে শূন্যে উত্থিত হলো। আমরা 3 হতভম্ব অভিযাত্রী অপরিসীম বিস্ময়ের সঙ্গে দেখলাম একটি জ্যোতি আকাশের অগণিত নক্ষত্রের ভিড়ে মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। দশই জুলাই, কলকাতা। বাড়ি ফিরে এসেছি। আমার এই অভিযান এখানেই শেষ। তবে যা কিছু মহাজাগতিক ঘটনার সম্মুখীন হলুম সেগুলো মিডিয়ার সামনে বা পৃথিবীর সামনে বা বিজ্ঞাপনের সামনে কোনো দিন প্রকাশ করতে পারবো না। কারণ কি? কারণ বিজ্ঞান চায় প্রমাণ। সত্যি তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কেবলমাত্র আমাদের চোখ ছাড়া, আমাদের দৃষ্টি ছাড়া, আমাদের দেখা দৃশ্যর স্মৃতিগুলো ছাড়া। তাই এই অভিযান এবং এই থেকে যা কিছু শিখলাম সম্পূর্ণটাই লিপিবদ্ধ থাক আমার মনের মণিকোঠায় এবং আমার এই প্রিয় ডায়েরির পাতায়। কেমন লাগলো আমাদের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রত্যেক গল্পের আপডেট সর্বপ্রথম আপনি পান। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।